ওয়াও, জোস, সেই সেই ফিল। দিস ইজ এ আকন্দ গাছ। পিচ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে ধানের রোয়া কি করব। সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু ফয়েজ ব্লগস। আমি ফয়েজ আছি আপনাদের সাথে, and we have started another random ride in my village's roads. এখন সময়টা ভর দুপুর হলেও পরিবেশটা পুরোটাই ওয়াও। বাইক রাইড করতেছি, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। রোদ একদম, রোদে তেজ নেই, খুবই মিষ্টি রোদ। আর রাস্তার অবস্থাও খুবই মিষ্টি। আর এই মুহূর্তে বাজতেছে 2:17। এই সময় আমরা বের হয়েছি এই মেঘলা আবহাওয়ায় অসাম কিছু সময় বাতাস খাবো আর উপভোগ করব। দ্যাটস এনাফ ফর দিস টাইম। আর এইটা হচ্ছে কালিকাপুর বাজার। অনেক জমজমাট বাজার, কিন্তু এই দুপুরের সময়টা অনেকটাই ফিকে, দোকানপাট বন্ধ। এখানকার লোকজন ভালোই লাঞ্চ ব্রেক দেয়। যে একটা চায়ের দোকান আর পেট্রোলের দোকান ছাড়া তো কিছুই খোলা দেখতেছি না। ঘুম ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তন্ময় কথায় কথায়। চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেল রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। অ্যাকচুয়ালি মাঝখানে বেশ কয়েকদিন ব্লগ করা হয় নাই। দুটো পারপাস, একটা হচ্ছে যেই হেলমেটে আমার ব্লগিং সেট আপ থাকে ওই হেলমেটটা ধুয়ে দিছি, এবং টানা কয়েকদিন ভারী বর্ষণ, হেলমেট শুকায় নাই। আর সেকেন্ড পারপাস, অডিও প্রবলেম এখনও পুরোপুরি সলভ হয় নাই। মাইক্রোফোনে বেশ কিছু নতুন অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আজকের ব্লগে কতটুকু কি সলভ হয়েছে দেখে সিদ্ধান্ত নেব যে আবার নতুন করে মাইক্রোফোন নিতে হবে কিনা। এবং মাইক্রোফোন নেওয়াটাই বড় কথা না, মাইক্রোফোন সেটাও যদি এইরকমই বের হয় তাহলে তো আমি হতাশ হয়ে পড়ব। আর বিষয়টা আমার জন্য এমন না যে চাইলাম গেলাম মাইক্রোফোন কিনলাম চলে আসলাম। আমি থাকি অনেক দূরে অজপাড়া গায়ে,
আমার জেলা শহর পটুয়াখালী, ইভেন বরিশালেও এই মাইক্রোফোন খুঁজে পাওয়া যাবে কি না যথেষ্ট সন্দেহ আছে। যেতে হবে সেই ঢাকা, 300 কিলো দূরে, যেটা আমার জন্য মোটেই সহজ কর্ম নয়। আর অনলাইনে অর্ডার দিলে কি অর্ডার দিব, কি আসবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই আপাতত ওয়েট করতেছি কি করা যায়। আর এমন না যে আমার এই মাইক্রোফোনটা কোনো অংশেই খারাপ, বিভিন্নভাবে টেস্টিং করে দেখছি, দ্য ভয়েস কোয়ালিটি ইজ দ্য বেস্ট, বাট প্রবলেমটা ফিল করতেছি উইন্ড নয়েজটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে উইন্ড প্রোটেকশনের জন্য বেশ কিছু কাজ করেছি, এবার দেখা যাক উইন্ড কতখানি কি সারাতে পারি। এবং এরপরে যদি দেখি যে আশানুরূপ ফলাফল পেয়েছি, হয়তো বা আগামীকালই একটা শর্ট ট্যুরে বের হয়ে যেতে পারি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যখন ক্যামেরা ছিল না তখন তো আর এরকম কোনো চিন্তা ভাবনাও ছিল না যে ট্যুরে বের হব, ভিডিও করব। তারপর সেগুলো মানুষের সাথে শেয়ার করব। কিন্তু এখন এই জিনিসটা ভিতরে কাজ করে। তাই যখন ক্যামেরা ছিল না তখন হুটহাট বেরিয়ে পড়তাম, এখনও হুটহাট বেরিয়ে পড়তেছি। বাট যখনই ভিডিও করতে পারি না, ভিডিও তো হয়, অডিওটা ক্লিয়ার হয় না, তখনই আমার মেজাজটা টং করে গরম হয়ে যায়। গ্রামের সবুজ মাঠ, তার মাঝখান দিয়ে একখানা পিচ ঢালা পথ। পিচ ঢালা এ পথটারে ভালোবেসেছি, তার সাথে ধানের রোয়া। কি করব, ওয়াও, পুরা নদী নদী ভাই। লা 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 লা। ওয়াও, রাস্তা তো নয়, যেন গোয়াল। গরু এমন ভাবে বাঁধছে যেন একটা অটো যেতে পারবে না। তাহাদের পৈতৃক সম্পত্তি এই রাস্তাখানা। কিছু বলতে গেলেই বলবে আজি সাহেবের মুখ খারাপ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজি না, দ্যাটস এ কথার কথা। ও, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে গাছটা, দিস ইজ এ আকন্দ গাছ। হ্যাঁ, আমাদের দেশি ভাষায় বলে আহন গাছ, এটা শুদ্ধ ভাষা হচ্ছে আকন্দ গাছ। এই গাছটার অনেক ঔষধি গুণ আছে, কিন্তু আমি যে জন্য দাঁড়াইছি, এই গাছটায় বিশেষ ধরনের এক ধরনের পোকা দেখা যেত। পোকা, কালো কালো, বাট পোকাগুলো এখন দেখা যাচ্ছে না। ওই পোকাগুলো নিয়ে ছোটবেলায় খেলা করতাম। হয়তোবা ওই পোকাটা হওয়ার সিজন না এখন, এই কারণে হতে পারে। এটা আছে ফুল, না ফুল ছিড়বো না,
আকন্দ গাছের ফল। এই ফল আমি চিনতাম কিনা সঠিক জানি না। এই যে আকন্দ গাছের ফল। ওকে, কিন্তু সেই কালো কালো পোকাগুলো পাইলাম না। এগুলোকে আমরা বলতাম ঘোড়া, এবং সেই ঘোড়ার যুদ্ধ লাগাই দিতাম। তারপর আমাদের মধ্যে প্রতিযোগিতা হতো যে কার ঘোড়া জিতছে। এটা একটা মজাদার খেলা ছিল। শহুরে মানুষরা সেই খেলার মজা বুঝবে না। লা 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 লা। এইটা তো দারুণ। গরুটার বডি স্ট্রাকচার খুবই ফাইন, ব্যায়াম করা গরুর মতো লাগতেছে। চলতে চলতে মজাদার একটা গল্প মনে পড়লো। ও, উইন্ড, ওয়াও, জোস, সেই সেই ফিল। যাক, গল্পটা এবার বলি। সেটা হচ্ছে একজন ডাকাত। সে ডাকাতের হঠাৎ করে বেশ কিছু ভালো মানুষের সাথে চলাফেরায় ধর্মীয় লোকজনের সাথে চলাফেরার ফলে তার মধ্যে হেদায়েত আসলো। সে ডাকাতি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে মোটামুটি মানে ধার্মিক জীবন ধারণই করতেছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে, সে যখন ডাকাতি করত তার বেশ ভালোই আয় হতো, তার আয় বাণিজ্য নিয়ে কোনো টেনশন ছিল না। কিন্তু এখন সে কি কাজ করবে, তেমন কোনো কাজও জানে না। যখন যে কাজ পায়, শ্রমিকের কাজ, দিনমজুরের কাজ, সেগুলো করে দিনানিপাত করে। তো একবার হলো কি, তার হাতে কোনো কাজ নেই, সে কোনো আয় করতে পারতেছে না, এবং তার অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা যে সে না খেয়ে দিন পার করতেছে। তো সে কি করবে ভেবে পাচ্ছিল না। পরে তার বাড়ি থেকে বেশ দূরে এক পীর আউলিয়ার মাজার ছিল, সেখানে সে গেছে। সেখানে গিয়ে সে বেশ দোয়া দুরুদ পাঠ করছে। পাঠ করার পরে সে দেখলো কি, সেখানে একটা অনেক বড় ফানুস উঠতেছে। ফানুস। সেই ফানুসটা দেখে সে ওই ফানুসটাকে নামালো, নামাইয়া সেটা নিয়ে বিক্রি করে দিল। এগুলো করতে সবই দেখছে ওই মাজারের খাদেমরা, কিন্তু তারা সবাই জানতো যে এ অনেক বড় ডাকাত। মানে তখন না, কিন্তু সে তো একসময় ছিল। তাকে যদি তার যদি প্রতিবাদ করতে যায়, যদি তাদের কোনো ক্ষতি করে ফেলে, মারধর করে, এই কারণে তারা কোনো প্রতিবাদ করে নাই। ওই ডাকাত ব্যক্তিটা সে গিয়ে ওই যে ফানুসটা নিয়ে বিক্রি করে দিছে, এবং সেটা দিয়ে আর কি সে বেশ কিছু অর্থ পাইছে, যেটা তার সমস্যার সাময়িক সমাধান করতে পারে আর কি। তো যাই হোক, মাজারের খাদেমরা বিষয়টা ওখানেই ছেড়ে দেয় নাই। তারা এটা মামলা করলো আদালতে আর কি, বিচারের জন্য প্রার্থনা করলো। তো যথাসময়ে আদালতে বিচার কার্য শুরু হলো। তখন বিচারক ওই ডাকাতকে জিজ্ঞেস করলো যে তুমি এটা করেছো কিনা। ডাকাত বলল হ্যাঁ করেছি। কেন করেছো?
তখন ডাকাত বলল যে আমি এই যে দোয়া টোয়া করার পরে আমার আমাকে গায়েবীভাবে ওই আল্লাহর ওলি আওয়াজ দিল যে এই ফানুসটা তোর, তুই এটা নিয়ে বিক্রি করে খা। হ্যাঁ, তাই আমি নিয়ে বিক্রি করে খেয়ে ফেলেছি। এখন ডাকাতের এই কথা শোনার পরে যারা আর কি বাদীপক্ষ খাদেম, এদের নিয়ে বিচারক একান্ত এজলাসে আলাপচারিতায় চলে গেল। বিচারক তাদের বলল যে দেখো, এখন তোমাদের সামনে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হয় তোমাদের নীতি বদলে ফেলো, তোমাদের কিতাব বদলে ফেলো এবং স্বীকার করো যে কবরে শুয়ে থাকা ব্যক্তি কোনো কিছু শুনতেও পায় না, কোনো কিছু বলতেও পারে না, তাহলে বিচার আগে বাড়ানো সম্ভব। অথবা তোমরা এই কেসটা এখানেই ছেড়ে দিতে পারো, কারণ আলটিমেটলি সে তোমাদের পক্ষে একটা ভালো উদাহরণ সেট করছে। তো খাদেমরা অনেক আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নিল যে তারা মামলাটা এখানেই ছেড়ে দিবে। কারণ হচ্ছে তারা মামলা ছেড়ে দিল এই যুক্তিতে কি, যে তাদের ওয়ালি কবর থেকে ওই ব্যক্তিকে আওয়াজ দিছে, তার সাথে কথা বলছে, এটা তাদের মাজারের রেপুটেশন আরো বাড়িয়ে ফেলবে। তারা বিজনেস বাঁচাতে মামলাটা ছেড়ে দিল। গল্পটা আমি এই পর্যন্তই শুনেছি। এরপরে পরবর্তী ঘটনা কি, এটা থেকে কি লেসন, আই ডোন্ট নো, বাট আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, তাই শেয়ার করলাম। এই হচ্ছে বিষয়। আর ঘুরে ফিরে আমি এখন বাড়ির পথে। তো বাড়ির পথে যেতে যেতে আপনাদেরকে আল্লাহ হাফেজ দিয়েই ফেলি নাকি? দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। এই ভিডিওটা এখানেই শেষ হোক। আল্লাহ হাফেজ।